টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। এদিকে মিয়ানমারের সংঘর্ষের কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই আরাকান আর্মির ছোড়া গুলিতে এক শিশু হুজাইফা এখন তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে খুবই গুরুতর অবস্থায় ভর্তি আছেন। এরকম ঘটনা প্রায়ই ঘটছে। আসলে এই ঘটনার সমাধান, এরকম ঘটনা যাতে না ঘটের জন্য সরকারের পক্ষ থেকে কি কি করণীয় থাকতে পারে? ধন্যবাদ। প্রথমত দেখতে হবে যে কেন এই ঘটনাটা ঘটছে। কেন এই ঘটনা ঘটার কারণ হচ্ছে, এটা সামনে এর প্রবণতা আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী আরাকান থেকে, অর্থাৎ রাখাইন স্টেট থেকে অনেকটা তারা পিছু হটে গিয়েছিল। এখন তারা তাদের শক্তি সংহত করে আরাকান আর্মির উপরে তারা আক্রমণ পরিচালনা করতে যাচ্ছে। এবং সেই লক্ষ্যে তারা তিনটি পাস আছে রাখাইন স্টেটে আসার জন্য। আরাকান পর্বতমালার মধ্য দিয়ে একটা হচ্ছে ম্যাগোয়ে পাস, একটা হচ্ছে বাগো পাস, আর একটা হচ্ছে এন পাস। মিয়ানমার সেনাবাহিনী খুব কৌশলগতভাবে তারা এই পাসগুলোকে তারা এখন ব্লক করেছে, যার জন্য এবং অন্যদিকে আরাকান আর্মির উপরে তারা এয়ার স্ট্রাইক, যেটা অর্থাৎ বিমান থেকেও আক্রমণ পরিচালনা করছে। এই প্রেক্ষাপটে আরাকান আর্মির লোকজন এখন আমাদের সীমান্তবর্তী কাছাকাছি অঞ্চলে চলে আসছে। সেখানে আবার তারা এখন মুখোমুখি হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মি বা রোহিঙ্গা যারা আছে সেখানে, বিদ্রোহী গোষ্ঠী, তাদের সাথে সংঘাত হচ্ছে। সেই সংঘাতের থেকে এই গোলাগুলিগুলো আমাদের বাংলাদেশেও কিছু এসে পড়ছে। সেটাকে সামরিক ভাষায় আমরা বলি কোলাটারাল ড্যামেজ, এটা হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশ, আপনি যে প্রশ্ন করেছেন, এবং কি ব্যবস্থা নিতে পারে এটাকে প্রতিকার করার জন্য বা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আপনার সংবাদেই শুনেছি যে 3,000 আরো বেশি করে সেখানে রিইনফোর্সমেন্ট হয়েছে। বাংলাদেশকে একে তো আরাকান আর্মিকে এমন একটা কড়া মেসেজ দিতে হবে। বাট এখানে আমাদের একটা দুর্ভাগ্য আছে, অতীতে আমরা শুনেছি আমাদের সরকারি কর্তৃপক্ষ থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ স্থাপিত হয়েছে। এখন বলা হচ্ছে যে সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ নাই। এগুলি বিভিন্ন ধরনের কনফিউজিং মেসেজ গুলো আমরা পাচ্ছি। বাট কথা হচ্ছে, আরাকান আর্মিকে যেভাবে হোক একটা শক্ত মেসেজ দিতে হবে। সে আমাদের এলাকায় এসে, যেমন আজকেও আমি একটা ইয়েতে দেখেছি আরাকান আর্মির সৈন্যরা বা আরাকান আর্মির যারা সদস্য, তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। সেখানে সংঘাতটা বাড়বে, সেটা যেন না হয় তার জন্য বাংলাদেশ সামরিক বাহিনী হোক, সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদের একটা অবস্থান, শক্ত অবস্থান জানান দিতে হবে। তাইলে তারা সেখান থেকে নিবৃত হবে এবং সীমান্ত এলাকা থেকে চলে যাবে। একইভাবে স্থানের কথা বলছিলেন, তো আরাকান আর্মি বাংলাদেশের জন্য কি আরো ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে হচ্ছে আপনার? আরাকান আর্মি বাংলাদেশের জন্য যথেষ্ট আশঙ্কার সৃষ্টি করবে, ঝুঁকি তৈরি করবে। এই কারণে একদিকে হচ্ছে রোহিঙ্গারা তাদেরকে গ্রহণ করবে না, কারণ রোহিঙ্গাদের ওখান থেকে বিতাড়নের পেছনে আরাকানি সেই গোষ্ঠীগুলো অন্যতম ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, আরাকান আর্মি যদি কোনোভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে, মিয়ানমার সেনাবাহিনী আজকে হোক কালকে হোক সেখানে আক্রমণ পরিচালনা করবে, কোনো সন্দেহ নাই। এক হচ্ছে আভ্যন্তরীণ দ্বন্দ্ব হবে রোহিঙ্গা এবং আরাকান আর্মির সাথে। একই সাথে মিয়ানমার সেনাবাহিনী যদি আরাকান আর্মির উপর চড়াও হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য বড়সড় একটা ঝুঁকি এবং আশঙ্কার সৃষ্টি করবে বলে আমি মনে করি। সীমান্ত অরক্ষিত থাকলে আসলে এখানে লাভ কার হবে বেশি, বা কারা এর সুবিধা নিতে পারে, কি মনে হচ্ছে আপনার? সীমান্তে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, সেখানে আরাকান আর্মি সবচেয়ে বেশি সুযোগ নিতে চেষ্টা করবে। কারণ মিয়ানমার সেনাবাহিনী যখন সেখানে তাদের আক্রমণ পরিচালনা করবে এবং করতে যাচ্ছে, তখন আরাকান আর্মি সেখান থেকে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াবে। এবং সেখানে তাদের জন্য পথ খোলা আছে বাংলাদেশের সীমান্ত। কারণ বাংলাদেশ সীমান্ত সেখানে অনেক জঙ্গলাকীর্ণ এবং দুর্গম। সেই দুর্গম অঞ্চল দিয়ে তারা চাইবে বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রামের দিকে, বান্দরবনের দিকে তারা ঢুকে পড়ার জন্য। সেখানে তারা বিবেচনায় রাখবে যে বাংলাদেশের যে যেগুলি পার্বত্য চট্টগ্রামে যেসব সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাদের সাথে কোনোভাবে একটা মিল মিলাপ করে বা তাদের সাথে একটা বোঝাপড়া করে সেখানে তারা আশ্রয়ের সন্ধান চাইতে পারে। সেটা কিন্তু বাংলাদেশকে এখন থেকে নজরদারিতে রাখতে হবে, যেন এই ধরনের কোনো ব্যবস্থার মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কোনো গোষ্ঠীর সাথে তারা আঘাত করতে না পারে। সেটা হলে বাংলাদেশের জন্য বড়সড় একটা
ভবিষ্যৎ একটা ঝুঁকি তৈরি হবে, এবং সেই ঝুঁকি থেকে বাংলাদেশকে নিজেকে রক্ষা করতে হবে। ঝুঁকির কথা বলছিলেন, আরাকান আর্মি তো একটি অবৈধ সংগঠন। এই অবৈধ সংগঠনের সাথে সরকারের পক্ষ থেকে আসলে যোগাযোগের মাধ্যম কি হতে পারে? সেটা এখনো পর্যন্ত সরকার, যদিও আমাদের এক সময় আমাদের যে বর্তমানে জাতীয় নিরাপত্তা উনি উপদেষ্টা আছেন, উনি এক সময় বলছিলেন যে আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে। আজকে সেটা অস্বীকার করতে পারে, কারণ আরাকান আর্মি এখন বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। অস্বীকার করে লাভ নাই। সেখানে এক হচ্ছে আরাকান আর্মির সাথে যে যোগাযোগের কথা বলা হয়েছিল, সেই যোগাযোগের মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া যে বাংলাদেশ কোনো অবস্থায় তাদের প্রশ্রয় দিবে না। দ্বিতীয়ত, আমরা যত কথাই বলি না কেন, এখনো পর্যন্ত রাখাইন অঞ্চলে মিয়ানমারের সার্বভৌমত্ব আছে। এখান থেকে যত কিছুই হোক, সেটা মিয়ানমারের দায়িত্বই বর্তায়। সুতরাং মিয়ানমার সরকারকেও এটা, যেমন কালকে দেখলাম আমাদের এখানে মিয়ানমারের যে রাষ্ট্রদূত আছে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে এটা প্রতিবাদ করার জন্য। ঠিক একইভাবে নেপিডোকেও অবগত করতে হবে যে আরাকান আর্মির বিরুদ্ধে তারা যে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের আভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ যেন বাংলাদেশে কোনো অবস্থাতেই ছড়িয়ে পড়তে না পারে। সেজন্য মিয়ানমারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানে যদি প্রয়োজন হয়, বাংলাদেশ হয়তো তার গোয়েন্দা তথ্যের মাধ্যমে বা যেগুলি আমাদের সীমান্তে যেগুলি চলমান আছে সেগুলি উপাত্ত দিয়ে মিয়ানমার সামরিক বাহিনী বা মিয়ানমার সরকারকে সাহায্য করে এটা থেকে নিজেরা পরিত্রাণ পেতে পারে। আমরা আশা করি সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে। জনাব ইমদাদুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরাকান আর্মির ছোড়া গুলিতে বিভিন্ন সময়েই বাংলাদেশের নাগরিক আহত হচ্ছেন, এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ইমদাদুল ইসলাম।